দ্য সোল স্টেজ, একটা ঘর, তোমার, আমার, আমাদের সবার। ঘর কেন বললাম? কারণ প্রতিটি মানুষকে রাত্রিবেলা ঘরে ফিরে আসতে হয়। ঠিক তেমনই আত্মা, যার কাছে আমরা প্রতিদিন ফিরে আসি। আমরা জিজ্ঞাসা করি প্রতিদিন নিজেকে, হু অ্যাম আই? ইয়েস, সেই জন্যই তো সোল স্টেজ। আর আমি আগেই জানিয়েছিলাম যে সোল স্টেজ থেকে আমরা একটা সিরিজ নিয়ে আসছি, যেখানে আমরা বলবো কাকতালীয় নাকি ব্রহ্মাণ্ডের কোনো গোপন ইঙ্গিত। আজকে তারই প্রথম পর্ব। এই ঘটনাটা আমার নিজের জীবনের ঘটনা এবং শেয়ার করতে চাই তোমাদের সাথে, সেই জন্য তো বসা আজকে এখানে, তাই না? তখন আমি অনেক ছোটবেলাতে, বলতে গেলে কোন বয়সটা আমি তোমাদেরকে এক্ষুনি বলতে পারছি না, কারণ যে বয়সে সব কিছু মনে রাখা যায় না সেই রকম একটা বয়স। সেই সময়ে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম। যেদিন প্রথম আমি এই স্বপ্নটা দেখি তখন আমি শুয়েছিলাম আমার ঠাম্মার পাশে। আমার ঠাম্মা, আমি ছোটোবেলাতে আমার দেশের বাড়িতে কাটিয়েছি, আমার গ্রামের বাড়ি, এবং অধিকাংশ সময়ে আমি আমার ঠাম্মার সাথে শুতাম। এবং আমার ঠাম্মা আমাকে নিয়ে যখন শুতেন, তিনি অনেক ছোটো ছোটো গল্প বলতেন, পুরাণের গল্প, অনেক ধরনের গল্প, সেগুলো শুনেই আমরা বড় হয়েছি। তো একদিন হঠাৎ করে রাত্রিবেলা আমি স্বপ্নটা দেখে দুম করে উঠে বসলাম। ঠাম্মা তাড়াতাড়ি উঠে বসলেন এবং জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে। আমি বললাম যে আমি একটা স্বপ্ন দেখেছি। ঠাম্মা বললেন, হ্যাঁ হতেই পারে, ভয়ের স্বপ্ন দেখেছো? বললাম, ভয় কিনা জানি না, কিন্তু আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। ঠাম্মা বললো, কীরকম? আমি বললাম, আমি একটা স্বপ্ন দেখলাম যে কোনো একটা জায়গা দিয়ে যাচ্ছি, যে জায়গাটা আমি চিনি না, সেখানে অনেক লোকজন আছেন, তাদের আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু চারিদিকে কেমন জানি গাছপালা, তারপরে অনেকগুলো সিঁড়ি, তারপরে আমি আর কিছু দেখতে পেলাম না। ঠাম্মা বললেন, এতে ভয়ের কি আছে? বললাম, তা তো জানি না, কিন্তু আমার ভয় পেয়ে ঘুম ভেঙে গেল। এ গেল আমার প্রথম দিনের কথা। তারপর আমি বড় হতে শুরু করলাম। এই স্বপ্ন আস্তে আস্তে বড় হতে শুরু করলো। কেন বড় হওয়া বলছি, মানে প্রথমে আমি দেখেছিলাম একটা ফাঁকা জায়গা, কিছু আওয়াজ আসছে, হয়তো কিছু অগোছালো জিনিসপত্র, কিন্তু তারপর আস্তে আস্তে দেখতে শুরু করলাম কিছু সিঁড়ি। সেই সিঁড়ির মধ্যে দিয়ে যেন আমি উঠে যাচ্ছি। কখনো কোনো দিন দেখতে শুরু করলাম যে অদ্ভুতভাবে প্রচুর মানুষের চারিদিকে কেমন আওয়াজ, এদিকে এদিকে এদিকে, বুঝতে পারলাম না কেন। স্বপ্ন আরও বড় হচ্ছে। একদিন অনুভব করলাম ঘুম ভাঙছে যখন, তখন কেমন একটা যেন মনে হচ্ছে জলের একটা স্পর্শ আমাকে যেন ছুঁয়ে গেল। এরকম বিভিন্ন ধরনের অনুভূতি আমার মধ্যে কিন্তু হতে থাকলো। আমার মনে হলো আমি বড় হচ্ছি, ওই স্বপ্ন আমার সাথে সাথে বড় হতে শুরু করেছে। এইরকমভাবেই চলছে চলছে চলছে। প্রচুর মানুষ আমাকে বললেন যে এটা কোনো ইঙ্গিত। বিশ্বাস করুন, কি ইঙ্গিত আমি কিচ্ছু বুঝতে পারিনি। একদিন হঠাৎ করে আমি স্বপ্ন দেখলাম, তখন আমি অনেকটা বড়, হ্যাঁ রবীন্দ্রভারতীতে পড়াশোনা করছি আমি তখন আমি দেখলাম একদিন হঠাৎ করে যে আমি সিঁড়ি দিয়ে ওঠার পর এমন একটা জায়গায় গেলাম যেখানে কিছু জল আছে প্রচুর, এবং তার মধ্যে দিয়ে সবাই বলছে হাত দাও হাত দাও। আমি হাত দিচ্ছি এবং আমি প্রচুর কি একটা খুঁজছি, অনেক গভীরে গিয়ে কিছু একটা খুঁজছি আমি, এবং খোঁজার পর আমি শিবলিঙ্গের মাথাটা স্পর্শ করছি। আমি না সেদিন কেমন একটা অদ্ভুত একটা রোমাঞ্চ, ভয় পাওয়া, কেমন একটা ফিলিং নিয়ে যে আমি ঘুম থেকে উঠেছিলাম আমি নিজেও জানি না। এবার এই স্বপ্ন আমার বাড়ির মানুষজন জানতেন, আমার কাছের বন্ধু বান্ধবেরা অনেকেই জানতেন। তো আমার বিয়ে হওয়ার পরে আমার হাজব্যান্ড আমাকে একদিন বললেন যে আমার মনে হচ্ছে তুমি জলপেশের কথা বলছো। তো আমরা জলপেশে গেছিলাম। জলপেশে গিয়ে কিন্তু এইরকমভাবেই হাত জলের তলা দিয়ে দিলাম, সেখানে শিবলিঙ্গের মাথা স্পর্শ করলাম। আমার মনে হলো হ্যাঁ এরকম টাইপেরই কিছু একটা আমি দেখি, কিন্তু আমি আদার্স সেই জিনিসটা আমি ফিল করতে পারলাম না। মানে স্বপ্নের সাথে যে মিল সেটা কিন্তু আমি ঠিক মতো খুঁজে পেলাম না। মনে হলো হ্যাঁ এরকম একটা কিছু হতে পারে। এরপর আমার বোন, তার বিয়ের পর, সে যেহেতু আমার থেকে 2 বছরের ছোট, সে ছোটবেলা থেকে এই গল্প শুনে আসছে। সে বিয়ে হওয়ার পর তার হাজব্যান্ডের সাথে পঞ্চলিঙ্গেশ্বর গেছিল। সে আমাকে বললো, দিদি শোনা, আমার মনে হচ্ছে তুই যে স্বপ্নটা দেখিস তার সাথে এখানকার খুব মিল আছে, তুই একবার প্লিজ ওখানে যা, আমার মনে হয় গেলে তুই তো স্বপ্নের সন্ধান পেতে পারিস। ওর কাছে শোনার পর বহুবার আমি অ্যাটেম্প নিয়েছি ওখানে যাব, যতবার যাওয়া ঠিক হয় আমার যাওয়া হয় না। এরপর হঠাৎ করে একদিন ঠিক হয়ে গেল আমরা পঞ্চলিঙ্গেশ্বর যাব, এবং আমি, আমার ফ্যামিলি এবং আমাদের ক্লোজ ফ্যামিলি ফ্রেন্ড 2 জন আমরা একসাথে মিলে পঞ্চলিঙ্গেশ্বর পৌঁছলাম।
এবং সেখানে গিয়ে আমরা প্রথম দিন যাইনি, সেকেন্ড দিন গেছিলাম। তো সেকেন্ড দিন পৌঁছে আমরা যখন ওখানে জার্নিটা শুরু করলাম, আমি যখন সিঁড়িটা ওঠা শুরু করেছি তার আগেই আমি বলছি, ওরে বাবা অনেক সিঁড়ি, আমি কি উঠতে পারবো? আমার ভালো লাগছে না এতগুলো সিঁড়ি উঠতে। সবাই ইয়ার্কি মারছে, কেন উঠতে পারবে না, কারণ আমার হাঁটুতে এখনো ব্যথা হয়নি, জোর আছে। তো তারপর আমি ঠিক করলাম হ্যাঁ উঠবো। এবং কয়েকটা স্টেপ ওঠার পরেই অদ্ভুতভাবে আমার একটা ফিলিং হতে শুরু করলো। মনে হচ্ছে জায়গাটা আমার ভীষণ পরিচিত, আমি অনেকবার এই জায়গায় এসেছি, কেমন যেন সব চেনা চেনা। চলছি চলছি চলছি, ওঠার পরে গিয়ে আমি যখন পৌঁছলাম, পৌঁছে সবার চিৎকার, চারিদিকে আওয়াজ, এই তো এদিকে এদিকে এদিকে, বহু মানুষ আওয়াজ করছে, বহু মানুষ। জলের আওয়াজ শুনতে পাচ্ছি, দূর থেকে যেমন ভেসে আসলে হয় জলের আওয়াজ, সেরকম জলের আওয়াজ। কাছে পৌঁছতে দেখলাম মাথার ওপরে একটা বিশাল গাছ, সেটাকে ঠিক ওরা বট গাছ বলছে না কি গাছ আমি ঠিক জানি না, কারণ গাছ সম্পর্কে আমার ধারণা একটু কম। সেই গাছগুলোর 5টা করে পাতা আছে এবং সেই 5টা করে পাতা কন্টিনিউয়াস ওইখানে ঝরে 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 পড়ছে। এবং জলের তোড়টা, সেই যে ঝর্ণা, তার যে ফোর্স, কি ভয়ঙ্কর সে ভাবা যায় না। হ্যাঁ, জিজ্ঞেস করলাম কি করতে হবে। পুরোহিত বললেন এখানে আসবেন, এখানে এসে জাস্ট এই ঝর্ণাটার কাছে এসে একদম নিচের দিকে হাতটা দিয়ে দেবেন, ওখানে গেলে পঞ্চলিঙ্গেশ্বর আছেন। আমার আগে আমার হাজব্যান্ড হাত দিয়েছেন, আরো 2-1 হাত দিয়েছেন, তারা বলছে আমি দেখতে পাচ্ছ? বলছে হ্যাঁ মনে হচ্ছে 3টে দেখলাম, কেউ বলছে একটা দেখলাম, কেউ বলছে আমি খুঁজেই পেলাম না, এরকম সব বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলছেন। তো আমিও গেলাম, তারপরে এইবারে একদম নাক মুখ গুঁজে একদম জলের ভেতর সোজা হাত দিয়ে দিলাম, তলায় তলায়, আরো গভীরে আরো গভীরে। অদ্ভুত ব্যাপার, পরপর 5টা লিঙ্গ। আমাকে কিন্তু খুঁজতে হয়নি, আমি লিঙ্গের মাথা স্পর্শ করলাম। আমি জানি না আমি কতক্ষণ ছিলাম। আমি যখন হাত মুখ সবটা নিয়ে উপরে উঠে এলাম, তখন আমার এক অদ্ভুত পরিস্থিতি, পুরো শূন্য। আমার কোনো ভয় নেই, আমার কোনো ভক্তি নেই, কোনো ভালোবাসা নেই। এই যে শূন্য থাকার একটা ফিলিং, সেটা যখন মেডিটেশন করতে করতে একটা অদ্ভুত স্তরে যাওয়া যায়, তখন এরকম একটা ফিলিং হয়। কিন্তু চারিদিকে আওয়াজ, তার মধ্যে ওরকম নাক মুখ গুঁজে ভিতরে হাত চালিয়ে দেওয়া, শ্বাসকষ্ট হতে পারত, কিচ্ছু হলো না। আমি যখন বলছি এখন আমার গায়ের লোমটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ এই আমি প্রত্যক্ষ করেছি, আমার অনুভব। আমি ওখান থেকে ফিরে এলাম অদ্ভুত এক শান্তি নিয়ে। ওখানে দাঁড়িয়ে আমার হাজব্যান্ড আমাকে বলেছিলেন, এই কি সেই জায়গা যা তুমি স্বপ্নে দেখো? জানি না, আমি কোনো উত্তর দিতে পারিনি সেই সময়, কিন্তু নিজে ফিল করেছিলাম এটাই হয়তো সে। কিন্তু বিশ্বাস করুন, আমার মনে হয় পঞ্চলিঙ্গেশ্বর না গেলেই ভালো হতো, কারণ সেদিনের পর থেকে ওই স্বপ্ন আমি আর কোনোদিন দেখতে পাইনি, আজও না। কেন বললাম পঞ্চলিঙ্গেশ্বর না গেলে ভালো হতো? কারণ একটা স্বপ্ন দেখে আমি শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে আজ মধ্য গগনে এসে পৌঁছেছি। স্বপ্নটা বেড়ে উঠেছিল আমার সাথে, কিন্তু সেই স্বপ্ন হারিয়ে গেল। ঈশ্বর কি বোঝাতে চাইলেন? ঈশ্বর থাকেন আমাদের মননে, আমাদের অনুভবে, জানি না। আমি জানি না এটা কাকতালীয় নাকি ব্রহ্মাণ্ডের কোনো ইঙ্গিত। আমি উত্তর দেব না, উত্তর দেবেন আপনারা। আমি সোলসেন্ট্রিক্স সৌমিতা, আপনাদের কাছ থেকে শুনবো আপনারাও কীরকম বলতে পারবেন, কাকতালীয় ঘটনা নাকি ব্রহ্মাণ্ডের কোনো গোপন ইঙ্গিত আপনাদের সাথেও ঘটে। আর উত্তর দেবেন আমার এই ঘটনা শুনে আপনাদের কি মনে হলো, কাকতালীয়
নাকি ব্রহ্মাণ্ডের কোনো ইঙ্গিত।